জনস্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে নিতে চান দেশকে। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? সরবরাহ বাড়লেও স্বাভাবিক হয়নি জ্বালানি পরিস্থিতি, কিছুটা কমেছে অপেক্ষার সময়। বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ। ফুয়েল পাস দিয়ে লাভ হইল কি, দাম বাড়াই লাভ হইল কি? সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, যেমন লাভ তেমন কত। 1 লাখ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষাকে 8ম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্য। ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণার মাঝেই হরমুজে 2টি জাহাজ জব্দ করল ইরান। মার্কিন নৌ অবরোধ না উঠলে শান্তি আলোচনায় না যাওয়ার ঘোষণা। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার। সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও মানুষের স্বার্থ রক্ষার্থে সরকার এবং বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সরকার প্রধান। তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি সংকট ব্যবস্থাপনায় সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জানতে চেয়ে বিরোধী দলীয় নেতার নোটিশ জাতীয় সংসদে উত্থাপন। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি, অর্থনীতি, নিরাপত্তা সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, জনস্বার্থে যে কোনো প্রস্তাব বিবেচনায় নিতে প্রস্তুত তার সরকার। তাই বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে চান। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। বিরোধী দলের প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে আলোচনা করলে কার্যকর সমাধান বের করা সম্ভব। এক্ষেত্রে সংসদ কি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। এ সময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বিরোধী দলীয় নেতা জানান, দেশের স্বার্থে সহযোগিতার জন্য প্রস্তুত তারা। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা যে প্রস্তাব দিয়েছি, আমরা আছি, আমাদের জায়গায় আছি, আমরা যে কোনো কোঅপারেশনের জন্য রেডি, এবং সরকার কিভাবে নেবে এটা সরকারের ব্যাপার। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব, এমন প্রত্যাশা সরকার ও বিরোধী দলের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হামে শিশু মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নানামুখী কার্যক্রম আর ব্যবস্থাপনায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন তিনি। গাজীপুর 4 আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে হাম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন সংসদে। আরেক প্রশ্নের উত্তরে সরকার প্রধান জানান,
200 সরকারি বহুতল ভবন হাসপাতালে রূপান্তর করা হচ্ছে এ মাসের মধ্যেই। পরে কৃষিখাত নিয়ে করা তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কৃষক কার্ডের আওতা পরিধি তুলে ধরেন। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে বলেও জানান সংসদ নেতা। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। 1 মাস পেরিয়ে গেলেও যেন থামছে না হামের প্রাদুর্ভাব। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 5 শিশুর। নতুন ভর্তি 1358 জন। হাম নিয়ন্ত্রণের টিকার ওপরই জোর দিচ্ছে সরকার। চিকিৎসকরা বলছেন হামের কারণে প্রচণ্ড জ্বর, কাশি, লাল ফুসকুড়ি এমন সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। কারো কারো হয়ে যাচ্ছে নিউমোনিয়া, তাই জটিলতা দেখা দিলেই হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন তারা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানান, সরকারের কাছে পর্যাপ্ত টিকা আছে, নতুন করে সংকটের কোনো আশঙ্কা নেই। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় 10 জন করে আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। All 9 vaccines we had at our hand, including যক্ষ্মা, BCG সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে এবং অন দ্য লাইন আছে পর্যাপ্ত পরিমাণ। আর পরবর্তী 6 মাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন দেওয়া যেতে পারবো, টিকা দেওয়া যেতে পারবো। সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি তেলের সংকট। তবে আগের চেয়ে কমেছে যানবাহনের লাইন। আগের চেয়ে অপেক্ষার সময়ও কমেছে বলে জানিয়েছেন যানবাহনের মালিক চালকরা। এদিকে পাম্প মালিকদের প্রত্যাশা, বর্তমানের মতো তেল সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। গেল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সেই সাথে পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে অতিরিক্ত 20% তেল। ধারণা করা হয়েছিল এতে কমবে যানবাহনের দীর্ঘ লাইন, কাটবে জনভোগান্তি, কিন্তু তেমনটি ঘটেনি। ফুয়েল পাস দিয়ে লাভ হইল কি, দাম বাড়াই লাভ হইল কি, সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, যেমন লাভ তেমন কত আর কি। সকাল 6টা বাজে আসছি, এখন তেল নিয়ে যাইতেছি। সরকারের নির্দেশনা ছিল ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1500 টাকা দিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 500 টাকা দিচ্ছে। কালকে থেকে এখানে আশা করি যে ফুয়েল পাস ছাড়া কাউকে মোটরসাইকেল তেল দেওয়া হবে না। পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার। বুধবার দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক সমিতির সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে এই কথা জানান। এর আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিবহন মালিক ও শ্রমিকদের বাস ভাড়া অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়। বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। পরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এবার দেশজুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের পোশাক ও পাঠজাত ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রত্যেক উপজেলা 2টি করে স্কুলকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হবে। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা শেষে কথা জানান শিক্ষা উপদেষ্টা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে স্কুল পোশাক ও পাঠের তৈরি স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার, যা সমন্বয় করবে শিক্ষা, স্থানীয় সরকার ও বস্ত্র মন্ত্রণালয়। এদিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, 14টি বোয়িং ক্রয় বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। সমাজের ভিতরে সমতা নিশ্চিত হয়, সমাজের ভিতরে ন্যায্যতা নিশ্চিত হয়, আমরা সেটা শুরু করতে যাচ্ছি একদম
আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস 1 থেকে সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, ঢাকা টু টোকিও শুরু হলো। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। এবছর বোরো মৌসুমে 18 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জাতীয় নিরাপত্তা মজুদের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সকালে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা এবং 36 টাকা দরে কেনা হবে গম। সভা শেষে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, এবার উৎপাদন ভালো, দেশে খাদ্যের ঘাটতির শঙ্কা নেই। তবে দেশে গমের চাহিদার বেশিরভাগই আমদানি নির্ভর। মন্ত্রী জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী 3 মে থেকে ধান ও গম ক্রয় শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত, আর 15 মে থেকে চাল ক্রয় শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি, আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 24-25 লক্ষ মেট্রিক টন, সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াত সমর্থিত জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় যুক্তি তথ্য উপস্থাপনের জন্য তাকে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছে কমিশন। তবে দেরিতে যাওয়ায় মনোনয়নপত্র নেওয়া হয়নি নুসরাত তাবাসসুমের। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রথম দিনে জামায়াত সমর্থিত জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই হয়। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিএনপি ও স্বতন্ত্র জোটের নারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে, এই জন্য চাওয়া হয়েছে। জাতির প্রয়োজনে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি, কিন্তু যদি দেশ এবং জাতির বিপক্ষে সরকারি দল কোনো ভূমিকা রাখেন তাহলে জাতীয় সংসদে আমরা প্রতিবাদ করব। সিটি কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষের পরদিনও উত্তপ্ত চট্টগ্রাম। বুধবারও উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে। দুই সংগঠনেরই কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে এসে ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন। কলেজ ক্যাম্পাসও থমথমে। বাড়তি পুলিশ মোতায়েনের পরও ফের সংঘর্ষের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সংঘর্ষে আহত শিবির কর্মীদের খোঁজ নিতে বুধবার সকালে হাসপাতালে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় কোনো পক্ষই মামলা বা অভিযোগ দায়ের করেনি। ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ এড়াতে বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স ও নজরদারি। ক্যাম্পাস তো অবশ্যই রাজনীতি মুক্ত হতে হবে। পড়ালেখা করার জন্য পড়ালেখা করবে, কিন্তু রাজনীতি দিয়ে কি করবো ওরা? যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের এগুলো পেশ করতে অনেক প্রবলেম হচ্ছে। মহানগর ছাত্র শিবির যখন একটি কর্মসূচি আয়োজন করে তখন তাদের এই কর্মসূচি থেকে যদি কোনো সশস্ত্র হামলা হয়, সেই হামলার সম্পূর্ণ দায়ভার মহানগর ছাত্র শিবিরকেই নিতে হবে। সরকারের বিভিন্ন ধরনের যে ব্যর্থতা সেগুলোকে গায়েল করার জন্য তারা আজকে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে চাচ্ছে। যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব। ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহে 2 দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী বুধবার আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যও শুরু হয়, কিন্তু এর বিরোধিতা করে কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ
ও বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনায় কর্মঘণ্টা নষ্ট হওয়া সহ বিচার কার্যে ধীর গতির অভিযোগ করেন তারা। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, ভার্চুয়ালি মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে, এটি সাময়িক ব্যবস্থা, জ্বালানি সংকট কাটলে আগের মতো কোর্ট বসবে। বাংলাদেশে জাপানের বিনিয়োগ অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় পর্যায়ে সরবরাহ আরও শক্তিশালী করতে র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৌশলগত বিনিয়োগ করেছে মিৎসুবিশি কর্পোরেশন। রাজধানীতে এক অনুষ্ঠানে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। চুক্তি অনুযায়ী মিৎসুবিশি কর্পোরেশন র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজের 25% শেয়ার অধিগ্রহণ করেছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দেশের অটোমোবাইল শিল্পে কর্মসংস্থান বাড়াবে এবং সহায়ক শিল্প খাত গড়ে তুলবে। একই সঙ্গে বাংলাদেশ জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। জাপান দীর্ঘদিন ধরেই প্রযুক্তি ও অটোমোবাইল খাতে বিশ্বস্ত নাম, আর মিৎসুবিশি সেই ধারার একটি শীর্ষ কোম্পানি। বাংলাদেশে মিৎসুবিশির সঙ্গে এই অংশীদারিত্ব একটি ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে। স্থানীয়ভাবে যানবাহন উৎপাদন শুরু হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন বাড়বে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একতরফা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তির প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে এরই মাঝে হরমুজ প্রণালীতে ইরানের 2টি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়েছে। হোয়াইট হাউস সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ইরানি প্রতিনিধিদের সাথে চুক্তি চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় বুধবার ইসলামাবাদ সফরের কথা ছিল জেডি ভ্যান্সের। চুক্তি না করা পর্যন্ত ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এর আগে তেহরানের সাথে প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নিতে উচ্চপদস্থ কূটনীতিক সহ পাকিস্তান সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এবার ইরাকের তেল বিক্রির অর্থ আটকে দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, তেল বিক্রি করে আয় হওয়া 50 কোটি মার্কিন ডলার একটি কার্গো বিমানে করে দেশে পাঠানোর চেষ্টা করে ইরাক। তবে তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন ডিপার্টমেন্ট অফ ট্রেজারির কর্মকর্তারা। বলা হচ্ছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরাককে চাপ দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের সংখ্যা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত এই অর্থ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে সশস্ত্র গোষ্ঠীগুলো। পাশাপাশি ইরাকের সামরিক বাহিনীর সাথে নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিও স্থগিত রাখছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ওয়াশিংটন। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।